আপনাদের দুজনের বিবাহ বিচ্ছেদের অনুমোদন দেওয়া হল। উকিলদের বিতর্ক এবং আইনি প্রক্রিয়ার পর যখন বিচারপতি তার রায় শুনিয়েছিলেন, তখন এই কথাগুলোর সঙ্গেই কোর্টরুমে উপস্থিত নেহা আর অমিতের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গেল। দুজনের হাতেই ডিভোর্সের নথিপত্রের কপি ছিল। দুজনেই চুপচাপ দাঁড়িয়েছিল। এর মাঝেই নেহার উকিল অত্যন্ত খুশি হয়ে নেহার বাবা মাকে অভিনন্দন জানালেন। নেহার মাও হাতজোড় করে উকিল সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অমিত, যে কখনোই ডিভোর্স চাইতেই ছিল না, এই রায়ের পর হতাশ হয়ে তার চেয়ারের ওপর ঠিক তেমনই বসে রইল। অন্যদিকে নেহা, যে 6 মাস ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিল, আজ না জানি কেন তার এমন মনে হল যে আজ হয়তো সে জিতে গিয়েও হেরে গেল। আশেপাশে কি কথা চলছিল যেন সে কিছুই শুনতে পাচ্ছিল না। তখনই সেই কোলাহল ভেদ করে একটি পরিচিত কিন্তু ভাঙা কণ্ঠস্বর তার কানে এসে লাগল। অভিনন্দন নেহা, আজ থেকে তুমি পুরোপুরি স্বাধীন। নেহা চমকে সামনে দেখল অমিত দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল না, বরং এমন এক বন্যা ছিল যা কেবল বইতে যাচ্ছিল। তার চেহারা এতই হতাশ আর শূন্য ছিল যে নেহার বুক কেঁপে উঠল। নেহা কিছু বলার আগেই অমিত চোখ ফিরিয়ে নিল এবং টলমলে পায়ে বাইরে বেরিয়ে গেল। অমিত, থামো! নেহা জোরে জোরে তাকে ডাকতে লাগল। তখনই তার কানে মায়ের কণ্ঠস্বর এলো। নেহা বেটি, কি হলো? নেহা, ওঠো বেটি, কোনো স্বপ্ন দেখছিলে নাকি? নেহা ধরফরিয়ে উঠল, ঘামে ভেজা, শ্বাস-প্রশ্বাস দ্রুত। সামনে তার মা মমতা দেবী দাঁড়িয়েছিলেন। কোনো খারাপ স্বপ্ন দেখছিলে নাকি? মমতা দেবী তার কপাল চাপড়াতে চাপড়াতে বললেন। আরে, এখন তো আনন্দের দিন আসতে চলল। পরশু কোর্টের রায়, আর মাত্র 2 দিন। তারপর সেই অমিত নামের শেকল থেকে তুমি চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে। সেই দমবন্ধ খাঁচা থেকে আমার বাঘিনী কন্যা বাইরে বেরিয়ে আসবে এবং নিজের শর্তে জীবনযাপন করবে। মমতা দেবী খুব উৎসাহের সঙ্গে বলছিলেন, চলো এখন তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমি তোমার পছন্দের গরম গরম নাস্তা বানিয়েছি। কিন্তু মায়ের কণ্ঠস্বরে মেশানো এই খুশি নেহার কানে যেন গলিত কাঁচের মতো ঢুকছিল। তার বলা প্রতিটি শব্দই তার হৃদয়ে কোনো আঘাতের মতো লাগছিল। নেহা বুঝতে পারছিল না যে স্বাধীনতার জন্য সে গত 6 মাস ধরে কোর্টকাচারিতে দৌড়চ্ছিল, আজ সেই স্বাধীনতার আভাস তাকে কেন এত অস্থির করছে। সে কি সত্যি এটাই চেয়েছিল? মা চলে যাওয়ার পর নেহা ভেতর থেকে দরজা বন্ধ করে নিল এবং হাউ হাউ করে কাঁদতে লাগল। অনেকক্ষণ কান্নার পর যেই সে তার চোখ মুছতে গেল, অমনি তার মনে পড়ে গেল যে যখনই সে কাঁদত তখন অমিত তার চোখের জল মুছতে মুছতে বলত, তুমি জানো, তোমার চোখে এক ফোঁটা জলও আমার সহ্য হয় না। তোমাকে এভাবে দেখে আমার কষ্ট হয়। তারপর তার মন ভালো করার জন্য অমিত কত চেষ্টা করত। খুব আদর করে তার মাথা চাপড়াত আর নেহা নিজের সব ব্যথা ভুলে তার বুকে লেগে থাকত। সেখানে সে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত আশ্রয় পেত। কিন্তু আজ যখন সে এত কাঁদছিল, তখন তাকে চুপ করানোর মতো, তার চোখের জল মোছানোর মতো অমিত কোথাও ছিল না। ঘরের নীরবতা তাকে যেন কাটছিল। বিছানায় শুয়ে নেহা স্মৃতির গভীর সমুদ্রে ডুব দিতে লাগল। তার ছোটবেলা মনে পড়তে লাগল। সে এবং তার বড় বোন মনিকা দুজনকেই বাবা মা ফুলের মতো করে পালন করেছিলেন। কিন্তু নেহা তো মায়ের খুব আদরের ছিল, তাদের চোখের মণি ছিল। না শব্দটা যেন তার অভিধানে ছিলই না। প্রায়শই তার বাবা দীনদয়ালজি চিন্তা প্রকাশ করে বলতেন, ভাগ্যবতী, তুমি নেহাকে আদর আহ্লাদে একটু বেশিই মাথায় তুলেছ। মেয়েদের এত নখরাও সহ্য করা উচিত নয় যে কাল তারা ঝুঁকে যেতেই ভুলে যায়। ভাবো, যদি শ্বশুরবাড়িতে কেউ তার জেদ পূরণ না করে, তবে সে কিভাবে সংসার করবে? মমতা দেবী সঙ্গে সঙ্গে কথা কেটে বললেন, আরে আপনিও কি বলেন? দেখুন, আমাদের মনিকার জন্য আমরা কেমন হীরার মতো ছেলে খুঁজেছি, যে তার সব ইচ্ছা পলকে পূরণ করে। নেহার জন্য আমরা তেমনই ছেলে খুঁজব, যে তার সব নখরা সহ্য করতে পারে। অমিত একজন খুব বড় সরকারি অফিসার ছিল। দেখতে সে কোনো ফিল্মি হিরোর মতোই ছিল, কিন্তু তার মনে অহংকার একটুও ছিল না। সরলতাই ছিল তার পরিচয়। প্রথম দেখাতেই মমতা দেবী আর দীনদয়ালজিকে মনে হল যে এই ছেলেটাই তাদের নাজুক কলির সব নখরা সহ্য করতে পারবে। নেহাও তার সরলতা আর ব্যক্তিত্ব দেখে প্রথম দর্শনেই হ্যাঁ করে দিল। বিয়ে খুব ধুমধাম করে হল। অমিতের বাবা মা, যারা তাদের মাটি আর গ্রামের সঙ্গে যুক্ত সরল মানুষ ছিলেন, তারা কিছুদিনের জন্য শহরে এসেছিলেন। সবকিছু ভালোই চলছিল, যতক্ষণ না হানিমুনের কথা উঠল। নেহা জেদ ধরল, হানিমুনের জন্য তো প্যারিসেই যেতে হবে। অমিত চেয়েছিল যে তারা ভারতেই কোনো সুন্দর পাহাড়ি জায়গায় যাক, একে অপরকে বুঝুক। সে খুব আদর করে বোঝানোর চেষ্টা করল, নেহা, এখন তো শুরু, চলো আমরা ভারতেই কোথাও যাই।
কিন্তু নেহা তো ছোটবেলা থেকেই নিজের কথা মানিয়ে নেওয়ার অভ্যাস ছিল। সে ভালো মন্দ কিছু না দেখেই তার মাকে ফোন করে দিল এবং টিকিট বুক করতে বলল। যখন অমিত জানতে পারল যে নেহার মা প্যারিসের টিকিট করিয়ে দিয়েছেন, তখন তার আত্মসম্মানে গভীর আঘাত লাগল। সে দুঃখী হয়ে বলল, নেহা, তুমি মাকে দিয়ে টিকিট করালে কেন? আমি কি তোমাকে ঘুরিয়ে আনার যোগ্য নই? যদি তোমার বিদেশেই যেতে হতো তাহলে আমিই নিয়ে যেতাম, হয়তো একটু সময় লাগত। তখন নেহা বলল, তুমি আমার কথা শোনোনি, তাই আমি মাকে বলে দিলাম। তিনি আমার কথা কখনো ফেলেন না। কিন্তু নেহা, আমি তো বারণ করিনি, সবে তো কথা হচ্ছিল। যদি তুমি বিদেশ যেতে চাও তাহলে এটাই ঠিক, কিন্তু আমি তোমাকে আমার টাকায় নিয়ে যেতে চাই। তুমি মাকে টিকিটের টাকা ফিরিয়ে দাও। নেহা খুব উদাসীনভাবে জবাব দিল, ওহো অমিত, এতে এত ইগো মাঝখানে আনার কি দরকার? আমার মা বাবা আর আমরা কি আলাদা? এখন যখন টিকিট হয়েই গেছে তখন শুধু উপভোগ করো না। হেরে গিয়ে অমিতকে তার স্ত্রীর খুশির জন্য নত হতে হল এবং বিয়ের মাত্র ৫ দিন পর তারা প্যারিস যাত্রা করল। প্যারিসের সেই জমকালো হোটেলের ঘর দেখে নেহা আনন্দে নেচে উঠল। সন্ধ্যায় যখন তারা ঘোরার জন্য তৈরি হল, তখন নেহা জিন্স আর টপ পরে বেরোল। তার সৌন্দর্য দেখে অমিত মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে কোনো চিত্রনায়িকা থেকে কম লাগছিল না। আরে, এখন আমাকে এভাবেই দেখতে থাকবে নাকি চলবেও? নেহা হাসতে হাসতে অমিতের হাত ধরল এবং বলল, অমিত, সত্যি বলতে এখানে এসে আমার মনে হচ্ছে যেন আমি কোনো স্বপ্ন বাচ্ছি। ভালোই হলো যে মা বাবা এখানে বুকিং করে দিলেন। তোমার ভরসায় থাকলে তুমি আমাকে ওখানকারই কোনো হিল স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে। এই দৃশ্যগুলো তো কপালেই জুটত না। নেহা এই কথাটা না জেনে শুনেই বলে দিল, ফলে অমিতের খারাপ লাগল। কিন্তু নেহা তো নিজের মেজাজেই মগ্ন ছিল। যদিও অমিত এই কথা বুঝত যে নেহা এই সব কথা না বোঝার কারণেই তাকে বলে দেয়, কিন্তু হৃদয়ের দিক থেকে সে খারাপ নয়। আর তাছাড়া তার এই সরলতাই তো অমিতের পছন্দ ছিল। সে নেহাকে তার সব ভুল ত্রুটির সঙ্গে আপন করে নিয়েছিল। হানিমুনের সেই দিনগুলো ডানা লাগিয়ে উড়ে গেল। দুজনেই একে অপরের সঙ্গে খুব খুশি ছিল। কিন্তু যেই তারা ভারতে ফিরল এবং এয়ারপোর্টে নামল, তখনই এক নতুন ঝড় তাদের জন্য অপেক্ষা করছিল। মমতা দেবী ড্রাইভার আর গাড়ি নিয়ে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। মেয়েকে দেখেই বললেন, আমার সোনা, আজ তোমরা দুজন সোজা আমাদের বাড়ি চলো। আমি তোমাদের দুজনের জন্য ৫৬ ভোগ তৈরি করেছি। অমিত বিনম্রভাবে হাত জোর করে বলল, না মাজি, ক্ষমা করবেন, বাড়িতে আমার মা বাবা আমাদের জন্য অপেক্ষা করছেন। মাও হয়তো সেখানে রান্না করেছেন। তারা ২-৩ দিনের মধ্যে গ্রামে ফিরে যাবেন। তাদের যাওয়ার আগে আমাকে তাদের সঙ্গে সময় কাটাতে হবে। আমরা তাদের যাওয়ার পর অবশ্যই আসতে পারব। আরে, কিন্তু আমি এত আশা নিয়ে সব আয়োজন করেছি, সেটার কি হবে? মমতা দেবীর মুখ নিচে নেমে গেল। মায়ের মলিন মুখ দেখে নেহা বায়না ধরল, অমিত, মা যখন এত বলছেন তখন চলো না, খেয়েই চলে যাব। অমিত দৃঢ়তার সঙ্গে বলল, নেহা, বোঝো, আমার বাবা নাও অপেক্ষা করছেন, আর আমাকে কাল সকালে অফিসও যেতে হবে। আমাকে বাড়ি যেতেই হবে। তখনই নেহা রায় শুনিয়ে দিল, ঠিক আছে, তোমাকে যেতে হলে যাও, আমি তো মায়ের সঙ্গে যাচ্ছি। অমিত হতবাক হয়ে গেল। সে কিছু মুহূর্ত তাকে দেখতে থাকল, তারপর কিছু না বলেই ভারী মনে নিজের গাড়িতে বসল এবং নিজের বাড়ির দিকে চলল। অন্যদিকে যখন তার বাবা দেখলেন, তখন তাকে বুঝিয়ে বললেন, বেটি, প্রথমে তোর শ্বশুরবাড়ি যাওয়া উচিত ছিল। তোর শ্বশুর শাশুড়ি তোর পথ চেয়ে আছেন। আরে, আপনিও না, এতদিন পর মেয়ে এলো, অথচ তার খোঁজখবর নেওয়ার বদলে আপনি তাকে ফিরে যেতে বলছেন। আর শ্বশুরবাড়ি কোথায় পালিয়ে যাচ্ছে? আগে আমরা তো আমাদের মেয়ের সঙ্গে দেখা করে নিই। এই কথা বলতে বলতে মমতা দেবী আদর করে মেয়েকে পুচকারতে লাগলেন। সন্ধ্যায় বাবার বোঝানোর পর নেহা তার শ্বশুরবাড়ি ফিরে গেল। পরের দিন সকালে অমিত নেহাকে ঘুম থেকে জাগাতে লাগল। নেহা, ওঠো, ১০টা বাজতে চলল, মা বাবা কি ভাববেন? তখন নেহা বলল, আরে অমিত, আমার এখন আরও ঘুমাতে হবে, সফরের ক্লান্তি সরেনি। অফিসে যাওয়ার জন্য অমিত ঘর থেকে তৈরি হয়ে বাইরে এলো। তার মা নাস্তা লাগালেন, তখন অমিত বলল, সফর করে এসেছে তো, তাই এখনও ওঠেনি। কোনো চিন্তা নেই বাবা, বৌমাকে ঘুমাতে দাও। ছেলে বৌমার হানিমুন থেকে ফেরার পর অমিতের বাবা মা পুরো ১ সপ্তাহ তাদের বাড়িতে ছিলেন, কিন্তু নেহা একদিনও তাদের জন্য রান্না করে খাওয়ায়নি। কখনো শপিংয়ে চলে যেত, কখনো বাইরে ঘুরতে যেত, তো কখনো নিজের মায়ের সঙ্গে দেখা করতে যেত। তার শ্বশুর শাশুড়িও জানতেন যে সে হৃদয়ের দিক থেকে খারাপ নয়। প্রায়শই নেহা তাদের কাছে বসত এবং তাদের সঙ্গে অনেক কথা বলত। তাদের সঙ্গে তার বেশ সখ্যতা হয়ে গিয়েছিল। যখন তার শ্বশুর শাশুড়ি গ্রামে ফিরে যেতে লাগলেন, তখন নেহা তাদের গলা জড়িয়ে ধরে খুব কাঁদল। শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বাড়িতে একাকিত্ব নেহাকে গ্রাস করত, কিন্তু অমিত তার কাজে খুব বেশি ব্যস্ত থাকত। একদিন নেহা অমিতকে বলল,
অনেক দিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাইনি, নতুন মুভি এসেছে, আজ সন্ধ্যায় তুমি তাড়াতাড়ি এসো, প্রথমে সিনেমা দেখতে যাব, তারপর ডিনারও বাইরে করব। নেহাকে মানা করা অমিতের ঠিক মনে হলো না, তাই সে হ্যাঁ করে দিল। বাইরে যাওয়ার জন্য নেহা খুব উৎসাহিত ছিল। সন্ধ্যায় সে একটি সুন্দর সালোয়ার স্যুট পরল এবং সুন্দর করে মেকআপ করল। কিন্তু তখনই অমিতের ফোন এলো যে আজ তাড়াতাড়ি আসা একটু কঠিন হয়ে যাবে, খুব জরুরি কাজ আছে। এই কথা শোনা মাত্রই নেহার ভুরু কুঁচকে গেল এবং রাগ চড়ে গেল। সে তখনই তার মায়ের বাড়ি চলে গেল এবং এই সব কথা বলতে বলতে হাউ হাউ করে কাঁদতে লাগল। তার বাবা আদর করে তাকে বোঝালেন যে অমিতের হয়তো কোনো খুব জরুরি কাজ থাকবে, তাই তার এভাবে রাগ করা উচিত নয়। তখনই তার মা বললেন, এমন কি জরুরি কাজ? আমার মেয়ে কি তার বাড়ির কাজের লোক নাকি যে সারাদিন তার বাড়ির সব কাজ করবে আর সে তাকে একটা সিনেমাও দেখাতে নিয়ে যেতে পারবে না? চলো দেটি, আজ আমরা দুজনেই শপিংয়ে যাব, তারপর ডিনার বাইরেই করব। তার মা বললেন, তো নেহা খুশিতে উচ্ছ্বসিত হল। আই লাভ ইউ মা, তুমি আমার খুশির এত খেয়াল রাখো। এই কথা বলতে বলতে সে তার মাকে গলা জড়িয়ে ধরল। নেহা তার মায়ের সঙ্গে শপিংয়ে চলে গেল। অন্যদিকে অমিত তাড়াতাড়ি নিজের কাজ শেষ করতে লাগল, এই ভেবে যে মুভি অন্য কোনো দিন দেখা যাবে, কিন্তু ডিনার তো আমি আমার স্ত্রীকে বাইরেই করাবো। নেহাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যেই সে বাড়ি পৌঁছাল, অমনি নেহাকে বাড়িতে না দেখে অবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তাকে ফোন করল। তো নেহা বলল, সরি অমিত, আমি তো মায়ের সঙ্গে বাইরে ডিনার করতে এসেছি। এই কথা শুনে অমিত উদাস হয়ে গেল। একবার ফোন করে জানিয়ে তো দিতে। আরে অমিত, আমার খেয়াল ছিল না। আর তাছাড়া তুমি তো আমার মুড খারাপ করতে কোনো কসুর করনি। ওটা তো আমার মা, যিনি আমার এত খেয়াল রাখেন। দুপুরের রাজমা চাউল পড়ে আছে, তুমি গরম করে খেয়ে নিও, আমি একটু পরে বাড়ি পৌঁছে যাব। নেহার এই কথাটা অমিতের খুব খারাপ লাগল। না খেয়েই সে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নেহাও বাড়ি ফিরল। পরের দিন অমিত যেই অফিসে যেতে লাগল, তখনই নেহা বলল, অমিত, আমার শরীরটা কিছু ঠিক লাগছে না। এবং এই কথা বলতে বলতেই সে ওয়াশবেসিনের দিকে ছুটল এবং তার বমি হয়ে গেল। অমিত চিন্তিত হয়ে গেল। নেহা, তোমার বাইরের খাওয়া দাওয়া বোধহয় একটু বেশি হচ্ছে, হয়তো সেই কারণেই হজমের সমস্যা হয়েছে। আমি পরে অফিসে যাব, আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে চলি। অমিত অফিসে ফোন করে দেরি করে আসার কথা বলে দিল এবং নেহাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার নেহার চেক আপ করলেন। কিছুক্ষণ পর অমিতকে কেবিনে ডাকা হল। অমিত ঘাবড়ে গিয়েছিল। সব ঠিক আছে তো ডাক্তার? অমিত জিজ্ঞেস করল। তো ডাক্তার মুচকি হেসে বললেন, আরে, এটা দুশ্চিন্তার নয়, খুশির কথা, আপনার স্ত্রী মা হতে চলেছেন। এই কথা শোনা মাত্রই অমিতের আনন্দের সীমা রইল না, কিন্তু নেহা একটু চিন্তিত হয়ে গেল। তারা দুজনেই গাড়িতে বসে বাড়ি পৌঁছাল। তো নেহা বলল, অমিত, আমি এখন বাচ্চা চাইছিলাম না। অমিত তার এই কথা শুনে অবাক হয়ে গেল এবং তারপর খুব আদর করে তাকে বোঝাল, নেহা, এখন তো তুমি এই কথা বলছো, কিন্তু যখন আমাদের বাচ্চা এই দুনিয়ায় আসবে, তখন তুমিই তার ওপর সবচেয়ে বেশি ভালোবাসা ঢালবে, আমাকেও ভুলে যাবে। তার আসার কথা শুনে অমিতের বোঝানোর পর নেহার মুখে একটি হালকা হাসি এসে গেল এবং স্বামীর কাঁধে মাথা রেখে কিছুক্ষণ তেমনই বসে রইল। যখন থেকে অমিত এই সুখবর পেয়েছিল, তখন থেকে তার পুরো চেষ্টা থাকত যে নেহার ওপর যেন কোনো চাপ না পড়ে। তাকে আরাম দেওয়ার জন্য অমিত একজন ফুল টাইম পরিচারিকাও নিয়োগ করে দিল। সবে 1 সপ্তাহ কেটেছিল, তখনই নেহার কাছে তার এক বান্ধবীর ফোন এলো। কিছুক্ষণ এদিক ওদিককার কথা বলার পর নেহা তাকে জানালো যে সে মা হতে চলেছে। তো এই কথা শুনে তার বান্ধবী অবাক হয়ে বলল, কি বলছিস তুই? তুই এত বড় বোকা কি করে হতে পারিস? সবে তো তোর বিয়ে হয়েছিল, জীবন উপভোগ করার সময় ছিল, আর তুই এই সব ঝামেলায় জড়িয়ে গেলি। একবার তোর বাচ্চাই দুনিয়ায় এসে গেলে তোর নিজের স্বাধীনতা তো গেলই। বান্ধবীর কথা শুনে নেহা বলল, আরে ইয়ার, কি বলবো, আমিও এখন এইসব ব্যাপারে জড়াতে চাইছিলাম না, কিন্তু এখন কি করব, আমি কিছু বুঝতে পারছি না। অমিত তো এই কথা শুনে এত খুশি যে আমি বলতে পারছি না। আরে নেহা, এই পুরুষদের কি ফারাক তো একজন মহিলার জীবনে পড়ে, পুরো শরীরের ভারসাম্য বিগড়ে যায়, জীবন উল্টোপাল্টো হয়ে যায়। আমার কথা শোন, এখনও দেরি হয়নি, এখনই তুই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারিস। ফোন রেখে দেবার পর নেহা চিন্তায় পড়ে গেল। কখনো তার অমিতের খুশির কথা মনে আসত, তো কখনো নিজের স্বাধীন জীবনের কথা ভাবতে লাগল। অনেকক্ষণ ভাবার পর অবশেষে সে একটি সিদ্ধান্তে পৌঁছাল এবং তার মাকে ফোন করল। সব কথা জানিয়ে সে একটা কথা স্পষ্ট করে দিল যে সে এই বাচ্চা চায় না। সব কথা জানিয়ে সে একটি কথা স্পষ্ট করে দিল যে সে এই বাচ্চা চায় না। তখন তার মাও তার পক্ষ নিয়ে বললেন, তুমি সেটাই করো যাতে তোমার খুশি, আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার পাশে আছি। সন্ধ্যায় যখন অমিত বাড়ি ফিরল, তখন নেহা বলল, অমিত, আমি সিদ্ধান্ত নিয়েছি।
নেহার কথা শুনে অমিত তাকে অবাক হয়ে দেখতে লাগল। কিসের সিদ্ধান্ত নেহা? এই যে আমি এখন বাচ্চা চাই না। অমিতের মনে হল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তুমি এমন ভাবতেও কি করে পারো? আরে একজন মা তো মমতার প্রতিমূর্তি হন, আর তুমি এত কঠোর হয়ে গেলে যে নিজেরই ছোট্ট প্রাণের গলা টিপে দিতে তৈরি হয়ে গেলে। তারপর অমিত নিজের রাগ সংবরণ করল এবং খুব আদর করে তাকে বোঝাতে লাগল, দেখো নেহা, এই বাচ্চার সব দায়িত্ব শুধু তোমার হবে না। যখন সে রাতে জাগ্রত হবে তখন আমি উঠে তার খেয়াল রাখব। কাপড় নোংরা করলে ডাইপারও পাল্টে দেব, খিদে পেলে দুধের বোতলও তৈরি করে দেব। কাম অন অমিত, আমাকে আবেগগতভাবে ব্ল্যাকমেল করার কোনো দরকার নেই। আমার ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে। কাল আমরা ডাক্তারের কাছে যাব এই বাচ্চা থেকে মুক্তি পাওয়ার জন্য। তখনই অমিত জোরে চেঁচিয়ে উঠল, তুমি ভাবতেও পারো যে এই কাজে আমি তোমার সঙ্গে দেব? তখনই নেহা বলল, অমিত, তোমাকে আমার জানানোর ছিল তাই জানিয়ে দিলাম। এখন তুমি চলো বা না চলো সেটা তোমার ইচ্ছে। আইনগতভাবে আমার এই সিদ্ধান্ত নেওয়ার পুরোপুরি অধিকার আছে যে আমি আমার বাচ্চা রাখব কি না। তখন অমিত রাগে কাঁপতে কাঁপতে বলল, নেহা, এই বাচ্চার ওপর যতটা অধিকার তোমার আছে ততটাই আমারও আছে। তাহলে তার জীবনের সিদ্ধান্ত তুমি একা কি করে নিতে পারো? অমিত, আমি এখন কোনো বিতর্কে জড়াতে চাই না। আমি যা ঠিক করেছি সেটাই হবে। এই কথা বলে নেহা বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু অমিতের চোখে ঘুম গায়েব হয়ে গেল। খুব কষ্টে সে সেই রাত কাটাল এবং পরের দিন সকালে নেহার বাড়িতে ফোন করে দিল। সেই সময় নেহার বাবা বাড়িতে ছিলেন। তিনি ফোন তুললেন তো অমিত তাকে নেহার মা হতে চলার কথা জানালো। তিনি বললেন, আরে এটা তো খুব খুশির কথা, কিন্তু বাবা, এই কথাটা আপনার মেয়ে বুঝতে চাইছে না। সে এই বাচ্চাটাকে দুনিয়ায় আনতেই চায় না। নেহার বাবা তাকে ফোনে অনেক বোঝালেন, কিন্তু সে নিজের সিদ্ধান্ত বদলাতে রাজি ছিল না। কিছুক্ষণ পর তৈরি হয়ে নিজের পার্স তুলে নিতে নিতে নেহা বলল, অমিত, তুমি আমার সঙ্গে যাচ্ছ নাকি না? কিন্তু অমিত কিছু বলল না। ঠিক আছে, আমি হাসপাতালে যাচ্ছি, তোমার জন্য আমার অপেক্ষা থাকবে। যদি তুমি না আসো তবে আমি বুঝে নেব যে তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না। এরপর আমি আর কখনো এখানে আসতে পারবো না। নেহা হাসপাতালে পৌঁছালো তো তার মা সেখানেই তার অপেক্ষা করছিলেন। সব প্রস্তুতি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরেই তার গর্ভপাত করিয়ে দেওয়া হলো। এই খবর জানতে পেরে কিছুক্ষণ পরেই তার বাবাও সেখানে পৌঁছালেন। অপারেশন থিয়েটার থেকে বাইরে এসে নেহা এদিক ওদিক দেখতে লাগল। অমিত কোথাও ছিল না। সে তাকে ফোন করার চেষ্টা করল, কিন্তু সে ফোন তুলল না। এত কিসের রাগ যে ফোনও ধরছে না আমার? নেহা বলল, তো তার বাবা বললেন, বেটি, যে কাজ তুমি করেছ না, অন্য কেউ হলে কথা বলা তো দূর, তোমার সঙ্গে সম্পর্কই ছেড়ে দিত। সত্যি বলি তো আজ আমার নিজের প্রতিপালনের উপর লজ্জা হচ্ছে। এই কথা বলে তিনি ঘর থেকে বাইরে চলে গেলেন। তখন নেহা অমিতকে আবার ফোন করল। অনেকবার ফোন করার পর সে ফোন ধরল তো বলল, এখন কি জানানোর জন্য ফোন করেছ? যে তুমি আমাদের ভালোবাসার চিহ্নকে এই দুনিয়ার আসার আগেই শেষ করে দিলে? একদিক থেকে তো ভালোই হলো, কারণ তুমি মা হওয়ার যোগ্য নও। তুমি কি জানো মার মমতা কি হয়ে থাকে? এই কথা শুনে নেহা কান্না ভরা কণ্ঠে বলল, অমিত, আমাকে নিতে কখন আসবে? আমরা বসে আমাদের মন কষ্ট মেটাব। না নেহা, এখন আমাদের মাঝে কথা বলার মতো আর কিছু বাকি নেই। তোমার যখন আসার হয় এসে যেও, কিন্তু আমি তোমাকে নিতে যাব না। এই কথা বলে অমিত ফোন রেখে দিল তো নেহার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। যে স্বামী তার প্রতিটি চাহিদা পূরণ করত, সে এত কঠোর কি করে হয়ে গেল? তখনই তার মা ঘরের ভেতরে এলেন তো তাকে এভাবে কাঁদতে দেখে বললেন, কি হয়েছে? আমার মেয়ে এভাবে কাঁদছে কেন? মাম্মি, অমিত আমার ওপর খুব রেগে আছে। বলছে যে এখন আমাকে নিতে আসবে না। আমি কি এত বড় অন্যায় করেছি? এই কথা বলতে বলতে সে তার মায়ের গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। তখন তার মা তার চোখের জল মুছতে মুছতে বললেন, কে বলেছে যে তুমি দোষী? তুমি কোনো ভুল কাজ করনি। আমি সবসময় তোমার পাশে আছি। তার মায়ের এই কথা শুনে নেহার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে সে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। অমিত এমনিতেই বাড়িয়ে বলছে। নেহা তার মায়ের সঙ্গে তার বাপের বাড়িতে এসে গেল। বাপের বাড়িতে থেকে সে প্রতি মুহূর্তে তার স্বামীর আসার অপেক্ষা করছিল, কিন্তু না তো অমিত তাকে নিতে এলো, না সে কোনো কল বা মেসেজ করল। দিন কেটে যেতে লাগল। তার সঙ্গে সঙ্গে নেহার অস্থিরতাও বাড়তে লাগল। নিজের মোবাইল ফোনে অমিতের সঙ্গে নিজের ছবি দেখে দেখে সে কেঁদে চলছিল। তখনই তার বাবা তার কাছে এলেন এবং বললেন, বেটি, আমি জানি যে তুই অমিতকে খুব ভালোবাসিস। তাকে ছাড়া একটা মুহূর্ত কাটানো তোর জন্য কঠিন হচ্ছে। তাহলে তুই তাকে ফোন করছিস না কেন? যদি তুই এক কদম এগিয়ে যাস তবে আমার পুরোপুরি বিশ্বাস আছে যে সে তোকে নিতে আসবে। কেন বাবা, আমি ফোন করব কেন? অবশেষে আমি এমন কি অন্যায় করেছি? রেগে গিয়ে নেহা বলল।
তখন তার বাবা বললেন, যখন তুমি নিজের জেদ ছাড়তেই চাও না তখন কেন সারাদিন নিজেকে ঘরের ভেতরে বন্ধ করে কেঁদে থাকো? এই কথা শোনা মাত্রই নেহা বলল, শেষ পর্যন্ত কেমন বাবা আপনি? আমার কষ্টও আপনার চোখে পড়ছে না, সব সময় আপনি আমাকেই ভুল ঠাওরাতে থাকেন। ঠিক বলেছ বেটি তুমি, কেমন বাবা আমি যে নিজের মেয়েকে এতটুকুও বোঝাতে পারলাম না যে কি ঠিক আর কি ভুল। আর তাছাড়া তুমি কি জানো বাবা মায়ের জন্য সন্তান কি গুরুত্ব রাখে? তুমি তো নিজেরই সন্তানকে। এই কথা বলতে বলতে তার বাবা চুপ হয়ে গেলেন এবং ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। নিজের বাবার কথা শুনে যেন তার মুখে কেউ সজোরে একটি চর বসিয়ে দিয়েছে। দীনদয়ালজি জানতেন যে তার জামাই খুব বুঝদার, তাই নিজের মেয়ের সম্পর্ক বাঁচানোর জন্য তিনি অমিতকে ফোন করলেন। বাবা, আমি জানি যে আপনাকে কিছু বলার আমার কোনো অধিকার নেই। আমার মেয়ের কুকীর্তিগুলো সেই অধিকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু তবুও তার আচরণগুলোর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি নেহা জেদি, কিন্তু এটাও সত্যি যে সে আপনাকে খুব ভালোবাসে। আমি হাত জোর করে অনুরোধ করছি যে এই সম্পর্ককে আরও একবার একটা সুযোগ দিন। না বাবা, আপনি কেমন কথা বলছেন? আমি তো নেহাকে বলেছিলাম যে এই বাড়ি তার, সে যখন খুশি আসতে পারে। তবুও যদি আপনি বলেন তবে আমি আরও একবার তার সঙ্গে কথা বলবো। যদি আমার কথা বলার মাধ্যমে আমাদের সম্পর্ক শুধরে যায় তবে এটা করতে আমার কোনো আপত্তি নেই। কিছুক্ষণ পর অমিত নেহাকে ফোন করল, তো অমিতের কল দেখে নেহার মুখে হাসি এসে গেল। সে দ্রুত ফোন ধরল, তো অন্য দিক থেকে কণ্ঠস্বর এলো, হ্যালো নেহা, কেমন আছো তুমি? একটু রাগ দেখিয়ে নেহা বলল, এতদিন পর আজ তোমার আমার কথা মনে এলো। তুমি তো এটাও জানা জরুরি মনে করনি যে আমার শরীরও ঠিক আছে কিনা। আচ্ছা বলো, কেন ফোন করেছ? তখন অমিত বলল, নেহা, যা হওয়ার হয়ে গেছে, এখন নিজের রাগ ভুলে নিজের বাড়িতে ফিরে এসো। যদি তুমি বলো তো আমি সন্ধ্যায় তোমাকে নিতে আসব। তখনই নেহা বলল, আমার যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা চাই না যে দ্বিতীয়বার আমাদের মাঝে কোনো মন কষ্ট তৈরি হোক। কি মানে? আমি বুঝলাম না, অমিত জিজ্ঞাসা করল। তো নেহা বলল, অমিত, আমার একটি শর্ত আছে যে যতক্ষণ না আমার ইচ্ছা হবে ততক্ষণ আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবব না। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার হবে। তখনই অমিত অবাক হয়ে বলল, নেহা, স্বামী স্ত্রীর সম্পর্কে শর্ত কোথা থেকে এলো? আগেও তুমি নিজের মনমানি করে খুব বড় ভুল করেছ। ঠিক আছে অমিত, যদি তুমি তোমার জেদে অটল থাকো তাহলে আমি তোমার সঙ্গে আসতে পারবো না। ঠিক আছে অমিত, যদি তুমি তোমার জেদে অটল থাকো তাহলে আমি তোমার সঙ্গে আসতে পারবো না। নেহা বলল, তো অমিত রেগে গেল এবং বলল, তোমার বাবার কথাতে আমি আবার নিজের সম্পর্ক শুধরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তুমি এত না বোঝ। ওহো, তাহলে তোমার আমার কথা মনে পড়েনি? তুমি বাবার কথাতে আমার সঙ্গে কথা বলছো, আর আমি ভাবছিলাম যে তুমি এখনও আমাকে ভালোবাসো। এখন তো আমি কোনো মতেই তোমার সঙ্গে আসতে পারবো না। এই কথা বলে নেহা ফোন আঁচড়ে ফেলল এবং জোরে চেঁচাতে চেঁচাতে বলল, বাবা, বাবা, কোথায় আছো আপনি? তখনই তার মা দৌড়ে এলেন এবং বললেন, কি হয়েছে বেটি, কেন চেঁচাচ্ছ? মাম্মি, অবশেষে বাবা চান কি যদি আমি তার কাছে বোঝা লাগি তাহলে আমি এই বাড়িও ছেড়ে চলে যাব। তখনই দীনদয়ালজিও সেখানে এলেন। তো নেহা রেগে গেল এবং বলল, অবশেষে আমাকে না জিজ্ঞেস করে আপনি অমিতকে ফোন করলেন কেন? কেন তার সামনে মিনতি করলেন? তার তো এটাই মনে হবে যে আমি তাকে ছাড়া থাকতে পারি না। আমার জীবনের সিদ্ধান্ত আমাকে না জিজ্ঞেস করে আপনি নিলেন কি করে? হ্যাঁ বেটি, ভুলটা তো আমারই ছিল যে আমার মনে হয়েছিল যে তুমি বোঝাতে বুঝবে, কিন্তু তোমার জেদের কাছে তো তোমার আর কিছুই চোখে পড়ে না। যদি এতই অহংকার থাকে তোমার, তাহলে বেঁচে থাকো নিজের মতো করে। এখন আমি আর কিছু বলবো না। এই কথা বলে দীনদয়ালজি নিজের ঘরে চলে গেলেন। তো নেহা রেগে চেঁচাতে চেঁচাতে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও অমিতকে দেখিয়ে দেব যে আমি তাকে ছাড়া খুব আরামেই বেঁচে থাকতে পারি। না জানি সে নিজেকে কি মনে করে। মা, আপনি উকিলের সঙ্গে কথা বলুন এবং ডিভোর্সের কাগজ তৈরি করান। এখন আমি তার সঙ্গে থাকতে পারি না। ডিভোর্সের কথা শুনে তার মা তাকে শান্তভাবে বসালেন এবং বললেন, বেটি, এত রাগ ভালো নয়, একটু ঠান্ডা মাথায় কাজ করো। এমন যেন না হয় যে এই সিদ্ধান্তের পর তোমাকে পছতাতে হয়। না মা, এটাই আমার শেষ সিদ্ধান্ত। কিন্তু বেটি, ফোনে তোমার কি কথা হলো সেটা তো বলো, মমতা দেবী জিজ্ঞাসা করলেন। তো নেহা অমিতের সঙ্গে হওয়া সব কথা জানিয়ে দিল। তখন মমতা দেবী বললেন, ঠিক আছে বেটি, যদি অমিতই কিছু মেটাতে না চায় তবে আমরা উকিলের সঙ্গে কথা বলছি। আমার মেয়ে যা চাইবে সেটাই হবে। কিছুদিনের মধ্যেই অমিতের কাছে ডিভোর্সের কাগজপত্র পৌঁছে গেল। যেই সে সেই কাগজপত্র পড়ল অমনি তার আশ্চর্যের সীমা রইল না। তার এমন মনে হল যেন পুরো পৃথিবী কেঁপে উঠল। সব পুরনো কথা তার মনে আসতে লাগল এবং তার মাথা ঘুরতে লাগল।
নিজের মাথা ধরে সে ধপাস করে মাটিতে বসে পড়ল। না, আমার নেহা এমন করতে পারে না। এই কথা ভাবতে ভাবতে অমিত নেহাকে ফোন করল, কিন্তু অন্য দিক থেকে নেহার মা ফোন ধরলেন। আমি নেহার সঙ্গে কথা বলতে চাই, অমিত বলল। তো মমতা দেবী বললেন, এখন কথা বলার মতো আর কি বাকি আছে? নেহা তোমার সঙ্গে কথা বলতে চায় না। না মা, আমি জানতে চাই যে এটা কি তার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, আমার মেয়ে এখন তোমার সঙ্গে দম বন্ধ হয়ে থাকতে চায় না। সে এই না চাওয়া বান্ধন থেকে মুক্ত হতে চায়। এই কথা বলে তিনি ফোন রেখে দিলেন। দিন এভাবেই কেটে যেতে লাগল। একদিন নিজের ঘরে মনমরা হয়ে বসে নেহার ইচ্ছে হল, তো সে তার বড় বোন মনিকাকে ফোন লাগাল। কথা বলতে বলতে মনিকা বলল, তোকে আর কি বলবো নেহা, খিদে আর তেষ্টায় তো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো নেহা অবাক হয়ে বলল, আরে তাহলে খাওয়া খাসনি কেন? ওফ নেহা, তুই কি জানিস না আজ করওয়া চৌথ, আর আমি তোর দুলাভাইয়ের জন্য ব্রত রেখেছি। আরে তোর দুলাভাই আমার পছন্দের একটি খুব সুন্দর শাড়ি কিনে দিয়েছে। সকালে যখন আমি সেজেগুজে তৈরি হলাম, তখন তোর দুলাভাই তো প্রেমিক হয়ে কেবল আমাকেই দেখতে ছিল। জানিস তো, রাতে আমরা কোনো ভালো রেস্টুরেন্টে ডিনার করতে যেতে চলেছি। করওয়া চৌথের নাম শোনা মাত্রই নেহার হাত থেকে মোবাইল পড়ে গেল। খিদে তেষ্টা পেয়েও তার বোন কত খুশি ছিল। মনিকা কত ভাগ্যবতী, নেহার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো। তারপর মনে পড়ল, ভাগ্যবতী তো আমিও ছিলাম। গত বছর করওয়া চৌথে আমি কত উৎসাহিত ছিলাম। আমার লাখ বারণ করা সত্ত্বেও অমিত আমার জন্য ব্রত রেখেছিল। সকালে উঠে তিনি আমার পছন্দের খাবার তৈরি করে দিয়েছিলেন। আমরা দুজন একসঙ্গে বসে সার্গি খেয়েছিলাম। সারা দিন খিদে তেষ্টায় ছিলাম, সেও আমার সঙ্গে। আর রাতে 5 স্টার হোটেলে ডিনার করাতে নিয়ে গিয়েছিল। ভাবতে ভাবতে নেহার মুখে একটি হাসি এসে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার চোখ থেকে ঝরঝর করে জল বইতে লাগল। হৃদয়ের কোনো এক কোণে তার কোথাও না কোথাও নিজের ভুলের অনুভূতি হচ্ছিল। তার মন চাইল যে এখনই অমিতকে ফোন করে তার কাজের জন্য ক্ষমা চেয়ে নেবে। তখনই বাইরে থেকে তার মায়ের কণ্ঠস্বর এলো, নেহা দেখ তো, কোনো চিঠি এসেছে। নেহা খুলে দেখল তাতে অমিতের সই করা ডিভোর্সের কাগজ ছিল। তার মনে আবেগের ঝড় উঠে এলো। অমিত সই করে দিয়েছে, এর মানে সেও এখন এই সম্পর্ক থেকে মুক্তি চায়। আমি পাগল ছিলাম যে তার সঙ্গে কথা বলার কথা ভাবছিলাম। ঠিক আছে, যদি তার আমার পরোয়া না থাকে তো আমি কেন তাকে ফোন করব? রেগে গিয়ে সে মোবাইল বিছানায় আছড়ে ফেলল। দিন এভাবেই কেটে যেতে লাগল। একদিন নেহা কেনাকাটা করার জন্য বাজারে গেল। বাজারের ভিড় এবং ভিড়ের মাঝে যেই সে একটি দোকান থেকে বাইরে বেরোল, তার নজর একটি পরিচিত মুখের উপর পড়ল। এটা তার বান্ধবী ছিল। নেহা খুশি হয়ে তাকে ডাকল এবং দুজনকে গলা জড়িয়ে ধরল। কিন্তু যেই নেহা তার বান্ধবীকে মনোযোগ দিয়ে দেখল, তার কিছু আলাদা, কিছু বদলে যাওয়া মনে হল। তার বান্ধবীর মুখ আগে থেকে বেশি উজ্জ্বল ছিল, গালে একটি আলাদা রং ছিল। তার ওজনও একটু বেড়ে গেছে বলে মনে হল, এবং হাঁটা চলার ধরনে একটি সংযম ঝলকাচ্ছিল। নেহার কৌতূহল বেড়ে গেল। সে জিজ্ঞেস করল, আরে তোকে এত বদলে যাওয়া লাগছে কেন? সব ঠিক আছে তো? তার বান্ধবী মুচকি হেসে একটু লজ্জা ভরা কণ্ঠে জবাব দিল, হ্যাঁ রে ইয়ার, সব একেবারে ঠিক আছে। আসলে আমি মা হতে চলেছি। এই কথা শোনা মাত্রই নেহার যেন হুঁশ উড়ে গেল। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল এবং পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। এই সেই বান্ধবী ছিল যে কিছু মাস আগে তাকে বোঝালো যে বাচ্চার চক্করে পড়ার এখন কোনো দরকার নেই। এই বান্ধবীই তাকে বলতো যে আগে নিজের জীবন যাপন করো, বাচ্চা তো পরেও হতে পারে। আর আজ সেই বান্ধবী। নেহা কোনো মতে নিজেকে সামলালো এবং তোতলাতে তোতলাতে বলল, কি? কিন্তু তুই তো আমাকে সবসময় পরামর্শ দিতি যে এখন এই ঝামেলায় জড়ার কোনো দরকার নেই। তুই বলতিস যে বাচ্চার দায়িত্বে জীবন বোঝা হয়ে যায়, আর এখন তুই নিজে। বান্ধবী নেহার কাঁধে হাত রেখে আদর করে বোঝালো, হ্যাঁ নেহা, আমি সেই সব বলেছিলাম, কিন্তু তুই জানিস তো জীবনে সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। কি আছে না, এখন না হলে 1 বছর পর আমাদের নিজেদের পরিবার এগিয়ে নিয়ে যাওয়ার কথা তো ভাবতেই হতো। তারপর আমি আর আমার স্বামী মিলে ভাবলাম যে যদি পরিবার বাড়াতেই হয় তবে এখন কেন নয়, দেরি করে কি লাভ? এই কথা শোনা মাত্রই নেহার মাথা যেন স্থির হয়ে গেল। তার কানে এক অদ্ভুত গুনগুন শব্দ হতে লাগল। তার সামনে অতীতের ছবি ঘুরতে লাগল। সেই মুহূর্ত যখন সে নিজের জেদে এসে সেই ছোট্ট প্রাণটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আজ তার বান্ধবীর খুশি দেখে তার সেই ভুলের ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল। নেহা এরপর আর কিছু বলতে পারল না। সে কোনো মতে তার বান্ধবীকে অভিনন্দন জানালো এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলল। সারা রাস্তায় তার মাথায় চিন্তার ঝড় উঠতে লাগল। প্রতি কদমে তাকে নিজের ভুলের অনুভূতি হচ্ছিল। তার চোখের সামনে বারবার অমিতের সেই দুঃখী চেহারা আসছিল, যখন সে তার কাছে সেই বাচ্চাটিকে বাঁচানোর আর্জি জানিয়েছিল। বাড়ি পৌঁছে নেহা সোজা নিজের ঘরে চলে গেল। সে বিছানায় বসে ভাবতে লাগল,
আজ প্রথমবার তার নিজের ভুলের গভীর অনুভূতি হচ্ছিল। সে বুঝতে পারছিল যে সে নিজের জেদ আর অহংকারে কত বড় ভুল করেছিল। কিছুক্ষণ পর তার মা মমতা দেবী খুশি ঝলমলে মুখ নিয়ে তার ঘরে এলেন। তার হাতে ফোন ছিল এবং মুখে এমন খুশি ছিল যেন তিনি কোনো বড় জয় পেয়েছেন। তিনি নেহার পাশে বসে বললেন, বেটি, একটা খুব বড় খুশির খবর আছে। এইমাত্র আমাদের উকিল সাহেবের ফোন এসেছিল। তিনি জানালেন যে পরশু কোর্টের চূড়ান্ত শুনানিতে তোমার ডিভোর্সকে পুরোপুরি অনুমোদন করে দেওয়া হবে। মমতা দেবী উৎসাহের সঙ্গে এগিয়ে বললেন, আর শোন বেটি, এখন যখন তুমি সেই জেল থেকে, সেই দমবন্ধ সম্পর্ক থেকে চিরকালের জন্য মুক্ত হয়েই যাচ্ছ, তখন আমি তোমার জন্য একটি খুব ভালো ছেলে দেখেছি। খুব উঁচু খানদানের ছেলে, খুব টাকা পয়সাওয়ালা পরিবার। সে তোমাকে তার চোখের পলকে বসিয়ে রাখবে, রানীর মতো। এই কথা শোনামাত্রই নেহার ভেতরের বাঁধ ভেঙে গেল। তার হৃদয়ে যে অনুতাপ আর ব্যথা ভরা ছিল তা ফেটে বেরিয়ে এলো। সে জোরে চেঁচিয়ে উঠল, মাম্মি, থামো। আমার আর দ্বিতীয়বার বিয়ে করার কোনো দরকার নেই। আমার আর কারো সঙ্গে থাকতে চাই না। ভগবানের জন্য আমাকে একা ছেড়ে দাও। মমতা দেবী নেহার এই হঠাৎ প্রতিক্রিয়ায় অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না যে অবশেষে তার মেয়ের কি হয়েছে। সন্ধ্যা হয়ে গেল এবং তারপর রাত গভীর হল, কিন্তু নেহা কেবল নিজের মোবাইলের স্ক্রিনে অমিতের ছবি দেখতে লাগল। সেই ছবি যা তাদের হানিমুনে প্যারিসে তোলা হয়েছিল, যখন তারা দুজন একসঙ্গে খুব খুশি ছিল। আজ সেই ছবিগুলো দেখে তার চোখ থেকে জল বইতে লাগল। সে ভাবছিল যে যদি সেই সময়টা আবার ফিরে আসত। তখনই তার ঘরের দরজা ধীরে ধীরে খুলল এবং তার বাবা দীনদয়ালজি ভেতরে এলেন। তিনি নেহার অবস্থা দেখলেন। তার চোখ ফোলা ছিল, চেহারা মলিন ছিল। তিনি চুপচাপ তার বিছানার পাশে বসলেন এবং আদর করে তার মাথা চাপড়াতে লাগলেন। বাবার সেই কোমল স্পর্শ অনুভব করতে না করতেই নেহার বুক ভরে গেল। সে তার বাবার গলা জড়িয়ে ধরল এবং হাউ হাউ করে কাঁদতে লাগল। তার কান্না এত কষ্টদায়ক ছিল যে দীনদয়ালজির চোখও ভিজে গেল। তিনি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, বেটি, আজ তুই এত ভেঙে পড়েছিস, এত দুঃখী কেন? তোর তো খুশি হওয়া উচিত ছিল। অবশেষে যা তুই চাইছিলি সেটাই তো হচ্ছে। ডিভোর্স পাচ্ছিস, তোর ইচ্ছে পূরণ হচ্ছে। নেহা কাঁদতে কাঁদতে নিভে যাওয়া কণ্ঠে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আপনি ঠিক বলতেন। আমার জেদ, আমার অহংকার আর আমার না বোঝার ক্ষমতা আমাকে একেবারে একা করে দিয়েছে। আমি সেই মানুষটাকে কত দুঃখ দিয়েছি যে প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি মোড়ে আমার পাশে ছিল, যে আমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। আজ আমার নিজের ওপরই ঘৃণা হচ্ছে। বাবা, আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করেছি। দীনদয়ালজি গভীর শ্বাস নিলেন এবং নেহার পিঠ চাপড়ে দিতে দিতে আবেগপ্রবণ হয়ে বললেন, যদি তুই এই কথা আগে বুঝতে পারতি বেটি, যে অনুভূতি তোর আজ হচ্ছে সেটা যদি সেই সময় হয়ে যেত, তাহলে আজ এই দিন দেখতে হতো না তোকে। তোকে এভাবে ভেঙে পড়ে থাকতে দেখে আমার হৃদয়ে কি বইতে চলছে তা কেবল আমিই জানি। একজন বাবার জন্য নিজের মেয়ের খুশি থেকে বড় কিছু হয় না। তারপর তিনি বোঝাতে বোঝাতে বললেন, বেটি, বিবাহ তো একটি পবিত্র বন্ধন, একটি মজবুত সুতো, যা দুজন মানুষকে, দুটো পরিবারকে এক সুতোয় বাঁধে। অমিত তো সেই সুতোকে পুরো মজবুতভাবে, পুরো সততার সঙ্গে ধরে রেখেছিল। সে কখনো সেই সুতোকে আলগা হতে দেয়নি। কিন্তু আফসোস, তুমি সেটা সামলাতে পারোনি। তুমি নিজের জেদে এসে সেই সুতোটাকেই ছিঁড়ে দিলে। দীনদয়ালজি নেহার চোখের জল মুছতে মুছতে এগিয়ে বললেন, কিন্তু বেটি, এখনও দেরি হয়নি। যদি তুই সত্যিই নিজের ভুলের অনুভব করেছিস, তবে এখন তুই তোর পুরো চেষ্টা কর এই সম্পর্কটাকে বাঁচানোর। যা, অমিতের সঙ্গে দেখা কর, তাকে নিজের হৃদয়ের কথা বল। আর এবার যদি ঈশ্বর সুযোগ দেন, তবে অমিতের সঙ্গে নিজের সম্পর্ককে এমন শক্ত গিঁটে বাঁধিস যে সেটা খুললেও যেন না খোলে। এবার বুঝদারি দিয়ে, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে সম্পর্ক নিভিয়ে যা। তার বাবার এই কথা নেহার হৃদয়ে গেঁথে গেল। সে মনে মনে ঠিক করে নিল যে সে অমিতকে অবশ্যই মানাবে। তার জন্য যা কিছু করতে হয় সেটাই করবে। সে সঙ্গে সঙ্গে নিজের ফোন তুলল এবং কাঁপতে থাকা হাতে অমিতের নম্বর ডায়াল করল। ফোনের ঘণ্টা বাজতে লাগল, কিন্তু কেউ ফোন ধরল না। নেহার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। সে আবার কল করল, কিন্তু এবারও কোনো জবাব এলো না। ২-৩ বার চেষ্টা করার পরও যখন অমিত ফোন তুলল না, তখন নেহা মনে মনে একটি পাকাপাকি ইরাদা করে নিল। সে ঠিক করল যে পরের দিন সকালে সকালেই সে অমিতের সঙ্গে দেখা করতে তার অফিসে যাবে। সে তার সামনে গিয়ে নিজের সব ভুল স্বীকার করবে, তার কাছে ক্ষমা চাইবে।
পরের দিন সকালে নেহা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে সুন্দর পোশাক পরে নিজেকে সামলে অমিতের অফিসের দিকে যাত্রা করল। অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রিসেপশনে বসা সেক্রেটারি তাকে চিনে ফেলল। নেহা বলল যে সে অমিতের সঙ্গে দেখা করতে চায়। সেক্রেটারি খুব বিনম্রতার সঙ্গে জবাব দিল, ম্যাডাম, অমিত স্যার এই মুহূর্তে একটি খুব জরুরি মিটিংয়ে আছেন, হয়তো তার বেশ দেরি হবে। যদি আপনি চান তো অপেক্ষা করতে পারেন। নেহা বলল, কোনো চিন্তা নেই, আমি এখানেই বসে তার অপেক্ষা করছি। সেক্রেটারি সঙ্গে সঙ্গে অমিতকে ইন্টারকমে জানিয়ে দিল যে নেহা ম্যাডাম তার সঙ্গে দেখা করতে এসেছেন এবং লবিতে অপেক্ষা করছেন। কিন্তু অমিত কোনো জবাব দিল না। সে নিজের মিটিংয়ে ব্যস্ত ছিল এবং নেহার সঙ্গে দেখা করতে এলো না। নেহা সেখানে বসে বসে অপেক্ষা করতে লাগল। দেখতে দেখতে ৩ ঘণ্টা কেটে গেল। তার চোখ দরজার দিকে স্থির ছিল। প্রতিবার যখনই কেউ বাইরে আসত তার মনে হতো যে হয়তো অমিত, কিন্তু প্রতিবারই তার হাতে নিরাশা আসত। অবশেষে যখন মিটিং শেষ হল তখন নেহা সাহস জোগাল এবং সোজা অমিতের কেবিনের ভেতরে চলে গেল। অমিত নিজের চেয়ারে বসে ফাইল দেখছিল। যেই সে নেহাকে দেখল অমনি তার মুখের ভাব বদলে গেল, কিন্তু সে নিজেকে সামলাল এবং আনুষ্ঠানিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, হ্যাঁ নেহা, বলো। অমিত নেহার চোখের লালচে ভাব দেখল, তার চেহারার বিষণ্ণতা দেখল। সে বুঝতে পারল যে নেহা অনেকক্ষণ ধরে কেঁদেছে, কিন্তু সে নিজের মনকে কঠোর করে রাখল। নেহার কণ্ঠস্বর কাঁপছিল। সে কাঁপতে থাকা স্বরে বলল, অমিত, আমরা কি আমাদের এই সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে পারি? প্লিজ, আমি খুব বড় ভুল করেছি আমি জানি, কিন্তু এখন আমার নিজের ভুলের অনুভব হয়েছে। এই কথা বলতে বলতে নেহার চোখ থেকে জল বইতে লাগল এবং সে আবার কাঁপতে লাগল। কিন্তু অমিত খুব কঠোরভাবে ঠান্ডা স্বরে জবাব দিল, নেহা, বিয়ে শাদী তোমার জন্য হয়তো পুতুল খেলার মতো হবে, যা তুমি যখন চাও শুরু করে দাও এবং যখন চাও শেষ করে দাও। কিন্তু আমার জন্য এটা খেলা নয়, এটা আমার জীবন। তোমার চলে যাওয়ার পর আমি ভেতর থেকে ভেঙে গিয়েছিলাম, পুরোপুরি চূর্ণ হয়ে গিয়েছিলাম। খুব কষ্টে, খুব পরিশ্রম করে আমি নিজেকে সামলে নিয়েছি। ক্ষমা করবে নেহা, কিন্তু এখন আমাদের একসঙ্গে থাকা, আমাদের এক হওয়া সম্ভব নয়। নেহা খুব কাঁদল, খুব মিনতি করল। সে অমিতের সামনে নিজের হাত জোর করল, নিজের সব ভুল স্বীকার করল। কিন্তু অমিত নিজের জায়গা থেকে নড়ল না। যে অমিত কখনো নিজের স্ত্রীর চোখে এক ফোঁটা জলও সহ্য করতে পারত না, আজ তার হাউ হাউ করে কাঁদারও তার উপর কোনো প্রভাব হচ্ছিল না। অমিত নিজের ফাইল গোছাল, নিজের ব্যাগ তুলল এবং বলল, ক্ষমা করবে নেহা, আমাকে যেতে হবে, আমার অন্য মিটিং আছে। এই কথা বলে অমিত দ্রুত পায়ে নিজের কেবিন থেকে বাইরে বেরিয়ে গেল এবং সোজা পার্কিংয়ের দিকে চলে গেল। নেহা সেখানেই দাঁড়িয়ে রইল, তার এই আচরণে পুরোপুরিভাবে অবাক ও হতভম্ব। নিজের গাড়িতে বসার সঙ্গে সঙ্গে অমিতের সেই কঠোর চেহারা গলে গেল। সে স্টিয়ারিংয়ের ওপর মাথা ঠেকিয়ে দিল এবং খুব জোরে জোরে কাঁদতে লাগল। তার চোখের সামনে বারবার নেহার সেই মলিন চেহারা, তার মিনতি করা কণ্ঠস্বর আসছিল। সে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, অবশেষে কি করে সে এত পাথর হৃদয়ের হয়ে গেল? কিভাবে সে নিজের সবচেয়ে প্রিয় নেহাকে এভাবে কাঁদতে ছেড়ে দিল? কিছুক্ষণ কাঁদার পর অমিত নিজেকে শান্ত করল, চোখ মুছল এবং নিজের ফোন থেকে নেহার বাবা দীনদয়ালজিকে কল করল। ফোন ধরা হতেই অমিত ভারী কণ্ঠে বলল, বাবা, কেন আপনি আমাকে এমন করতে বলেছিলেন? আমি আজ নিজের নেহার মন এত কষ্ট দিলাম, তাকে এত কাঁদালাম, অথচ তার চোখে অনুতাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। দীনদয়ালজি গভীর শ্বাস নিলেন এবং ধৈর্য ধরে বোঝাতে বোঝাতে বললেন, বাবা, আমি জানি যে তার নিজের কাজের জন্য অনুতাপ হচ্ছে। আমি এটাও জানি যে তুমি নিজেকে কত কষ্ট দিয়েছ আজ। কিন্তু বাবা, আমি এটা চাই যে তার নিজের সম্পর্কের, নিজের ভালোবাসার সঠিক কদর হোক। যদি আমি তার বাবা হই তবে তুমিও আমার ছেলে, আর আমি তোমাকে আবার এভাবে ভাঙতে, ছিঁড়ে যেতে দেখতে চাই না। দীনদয়ালজি এগিয়ে বললেন, যদি সে সবকিছু এত সহজে পেয়ে যায় তবে সে তার আসল মূল্য বুঝতে পারবে না। জীবনে কিছু জিনিস হারিয়ে ফেলে তবেই তাদের গুরুত্ব বোঝা যায়। আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি বাবা, যে এখন যে নেহা তোমার কাছে ফিরে আসবে সে সম্পর্কের কদর করতে জানবে, সে বুঝদার হয়ে আসবে। শুধু আর একটু ধৈর্য রাখো। তারপর তিনি বললেন, আচ্ছা, হয়তো নেহা বাড়ি চলে এসেছে, আমাকে যেতে হবে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে দীনদয়ালজি ফোন রেখে দিলেন। নেহা যখন বাড়ি পৌঁছাল তখন তার চেহারা পুরোপুরি ফোলা ছিল, চোখ লাল ছিল। তার মা মমতা দেবী যেই তাকে দেখলেন দৌড়ে তার কাছে এলেন এবং চিন্তা নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বেটি, তুই এত কাঁদছিস কেন? কে তোকে কষ্ট দিয়েছে?
নেহা কাঁদতে থাকল, ভাঙা কণ্ঠে বলল, মাম্মি, অমিত আমাকে ক্ষমা করল না। আমি ক্ষমা চাইলাম, অনেক মিনতি করলাম, কিন্তু তবুও সে আমাকে ক্ষমা করল না। সব শেষ হয়ে গেল মাম্মি, আমার জীবন বরবাদ হয়ে গেল। মমতা দেবীর চোখে রাগ এসে গেল। তিনি বললেন, ওহো, তাহলে তুই সেই অমিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলি? সেই পাথর হৃদয়ের মানুষটা আবার আমার মেয়ের মন কষ্ট দিল? তুই ফিকির করিস না বেটি, কাল তুই সেই মানুষটার কাছ থেকে চিরকানের জন্য মুক্তি পেয়ে যাবি। কোর্টে ডিভোর্স হয়ে যাবে আর তুই স্বাধীন হয়ে যাবি। মমতা দেবীর এই কথাগুলো শুনে দীনদয়ালজির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি জোরে বললেন, থামো, আর অনেক হয়েছে। তুমি আমার মেয়েকে অনেক পথভ্রষ্ট করেছ। আমার আশ্চর্য হয় যে তুমি নিজেকে তার মা বলো। আরে, একজন মা তো নিজের মেয়েকে পরিবারে থাকতে শেখায়, সম্পর্ক নিভিয়ে যেতে শেখায়, আর এখানে তুমি তার জীবন বরবাদ করতে তুলেছ। তুমি তাকে প্রতিটি ভুল সিদ্ধান্তের জন্য উস্কানি দিয়েছ। দীনদয়ালজির এই কঠোর, গর্জন করা কণ্ঠস্বর শুনে মমতা দেবী পুরোপুরিভাবে অবাক হয়ে গেলেন। তিনি কখনো নিজের স্বামীকে এভাবে রাগে দেখেননি। তখনই নেহা তার মায়ের দিকে ঘুরা বলল, হ্যাঁ মাম্মি, বাবা একদম ঠিক বলছেন, এতে অমিতের কোনো ভুল নেই, দোষ পুরোপুরিভাবে আমার ছিল। আমি তার ভালোবাসার, তার পরোয়া করার কদর করিনি। সে সবসময় আমার পাশে ছিল, আমাকে নিজের চোখের মণি করে রাখল, আমার প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করল, কিন্তু আমি কি করলাম? নেহা কাঁদতে কাঁদতে বলতে লাগল, যদি আমি সঠিক সিদ্ধান্ত নিতাম, যদি আমি অমিতের কথা শুনতাম, তবে আজ আমি হাসতে হাসতে তার সঙ্গে নিজের জীবন কাটাচ্ছি থাকতাম। কিন্তু আমি সব বরবাদ করে দিলাম। আর মাম্মি, আমার সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছে এই ব্যাপারে যে যখন আমি রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিলাম, ভুল দিকে যাচ্ছিলাম, তখন আপনি আমাকে সঠিক রাস্তা দেখালেন না কেন? আপনি তো আমার প্রতিটি ভুল কথাকে, প্রতিটি ভুল সিদ্ধান্তকে ঠিক ঠাওরাতে থাকলেন। আপনি কখনো আমাকে থামালেন না। নেহার এই কথাগুলো শুনে মমতা দেবী কোনো অপরাধীর মতো চোখ নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার প্রথমবার নিজের ভুলের অনুভব হচ্ছিল। নেহা নিজের চোখের জল মুছল এবং দৃঢ় সংকল্পের সঙ্গে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, এখন আমি আমার শেষ সিদ্ধান্ত নিয়েছি। আমি আজই, বরং এই মুহূর্তেই আমার স্বামীর বাড়িতে যাচ্ছি। আমি আমার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছি। আমাকে যদি অমিতের পায়ে পড়ে ক্ষমাও চাইতে হয়, আমাকে যদি যতটাই মিনতি করতে হয়, তবুও আমি তাকে ছাড়া থাকতে পারি না। আমাকে তাকে মানাতেই হবে। এই কথা বলে নেহা দরজার চৌকাঠ পার হল এবং দ্রুত পায়ে নিজের আসল বাড়ি, নিজের শ্বশুর বাড়ির দিকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই মমতা দেবীর ফোনের ঘণ্টা বাজল। তিনি ফোন ধরলেন, তো অন্য দিক থেকে তার বড় মেয়ে মনিকার রাগে ভরা কণ্ঠস্বর এলো, মাম্মি, থামো, আর অনেক হয়েছে, আর নয়। মনিকা জোরে চেঁচিয়ে উঠল। মমতা দেবী ঘাবড়ে গেলেন এবং বললেন, কি হয়েছে বেটি, তুই এত অস্থির কেন, কি ব্যাপার? মনিকা রাগে বলল, মাম্মি, আমি এই মানুষটার সঙ্গে কোনো মতেই থাকতে পারি না। না জানি সে নিজেকে কি মনে করে। আমি আর সহ্য করতে পারি না। আমি এখনই আমার বাচ্চাদের নিয়ে আপনার কাছে আসছি। আমি আমার স্বামীর থেকে আলাদা হয়ে যাচ্ছি। এই কথা শোনা মাত্রই মমতা দেবীর মাথায় যেন বিদ্যুৎ চমকে গেল এবং তিনি রেগে গেলেন এবং বললেন, খবরদার, যদি নিজের স্বামীর সঙ্গে ঝগড়া করে এখানে এসেছিস, যা তার সঙ্গে আদর করে কথা বল, নিজের স্বামীকে মানিয়ে নে এবং চুপচাপ মিটমাট করে নে। আমি খুব ভালোভাবে জানি তাকে, সে এতটাও খারাপ নয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, দীনদয়ালজি যা করলেন তা কি ঠিক ছিল? কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই লিখুন এবং এটাও জানান যে আপনারা আমাদের গল্প ভারতের কোন কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের রূপে সবার সামনে নিয়ে আসি, তবে আপনারা আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।